হ্যালো স্টুডেন্টস, শুভ মহালয়ার পূর্ণতিথিতে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভেচ্ছা, অভিনন্দন। আজ এই পূর্ণ লগ্নে পূর্ণতিথিতে আমি সকল ছাত্রছাত্রীর সুস্বাস্থ্য এবং সাফল্য কামনা করি। তোমরা ভালো থেকো এবং তোমাদের আসন্ন মাধ্যমিক পরীক্ষা ভীষণ ভালো হোক, তোমাদের আগামীর চলার পথ সুগম হোক। তো আজকে তোমাদের জন্য আমি শুরু করছি সাজেশন পর্ব। আমি তোমাদের একটা অপশন পোল ব্যবস্থা করেছিলাম, সেখানে ভোট দেওয়ার ব্যবস্থা ছিল। তোমরা অনেকেই ভোট দিয়েছো সাজেশনে, সেই কারণে তোমাদের কথা রেখে আমি সাজেশন পর্ব চালু করছি একদম প্রথম চ্যাপ্টার থেকে। এইভাবে পরপর প্রত্যেকটি চ্যাপ্টার চলবে তোমাদের সাজেশন দেওয়া। এখানে যে প্রশ্নগুলো, আমি অতিরিক্ত কোনো প্রশ্ন দিইনি, ঠিক যে যে প্রশ্নগুলো দরকার সেই প্রশ্নগুলো এখানে দিয়েছি। এইভাবে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমি যে প্রশ্নগুলো তোমাদের দেব সেই প্রশ্নগুলো করলেই যথেষ্ট, তার মধ্যে থেকেই তোমাদের প্রশ্ন আসবে, ধরে নেওয়া যেতে পারে। তো আরেকটা বিষয় যেটা আমার এই চ্যানেলে তোমরা যেটা এক্সট্রা পাবে, যেটা অনেক জায়গায় পাবে না, সেটা হলো আমি শুধু সাজেশন দিইনি, আমি সাজেশন দিয়ে সেই সাজেশনের প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিয়েছি এবং উত্তরগুলো যথাযথভাবে, সুন্দরভাবে, সহজভাবে তোমাদের বুঝিয়ে দিয়েছি। এরপরেও যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে, কোনো প্রশ্ন থাকে, বুঝতে কোথাও অসুবিধা হয়, আমাকে তো তোমরা কমেন্ট করতে পারবেই, কোনো অসুবিধা নেই। তো চলো, তার আগে তোমাদের একটা বিষয় বলে দিই। পরিবেশের জন্য ভাবনা এই চ্যাপ্টার থেকে মাধ্যমিক পরীক্ষায় 5 মার্কস থাকে। ওকে, 5 মার্কস থাকে। তো এই 5 মার্কস কিভাবে থাকে একটুখানি তোমাদের দেখিয়ে দিই। 5 মার্কসের মধ্যে এমসিকিউ থাকবে একটি এমসিকিউ থাকবে, ভেরি শর্ট অ্যান্সার, অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 1 নম্বরের দুটো, তাহলে কত হলো, এখানে 1, এখানে 2, আর শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন থাকবে একটা, অর্থাৎ 2 নম্বরের একটা, তাহলে কত হলো 5 মার্কস। তাহলে এমসিকিউ একটা, ভেরি শর্ট অ্যান্সার কোয়েশ্চেন দুটো, আর শর্ট অ্যান্সার টাইপ একটা, 5 নম্বর। তো এই 5 নম্বর পরিবেশের জন্য ভাবনা থেকে কিন্তু থাকে। ঠিক আছে, তো চলো আমি তোমাদের জন্য সাজেশন পর্বে পরিবেশের জন্য ভাবনার জন্য কি কি প্রশ্ন সিলেক্ট করেছি সেগুলো তোমাদের উত্তর সহ বুঝিয়ে দিই। ওকে, আর একটি কথা, সেটা হলো আমাদের পূর্বের ভিডিওগুলো কেমন লাগছে এটা কিন্তু কমেন্ট করে আমাকে জানাও। এটা আমার আগামী চলার পথের জন্য আমার প্রয়োজন, সেই জন্য তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও ভালো কি খারাপ কেমন লাগছে, এবং আমার চ্যানেল যদি এখনো সাবস্ক্রাইব না করো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো শুরু করি। প্রথমে আমি তোমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্ন দেখাবো। প্রথম দেখো, 1 নম্বর প্রশ্ন রয়েছে, বায়ুমণ্ডলের শীতলতম স্তরের নাম কি? বায়ুমণ্ডলের শীতলতম স্তরের নাম তোমরা জানো, আমি উত্তরগুলো পাশে লিখে দিচ্ছি। সঠিক উত্তর হবে মেসোস্ফিয়ার। বায়ুমণ্ডলের শীতলতম স্তর হচ্ছে মেসোস্ফিয়ার। ওকে, আমি দীর্ঘায়িত করছি না আলোচনা, উত্তরগুলো লিখছি পরপর। 2 নম্বর কোয়েশ্চেন, বায়ুমণ্ডলের উষ্ণতম স্তরের নাম কি? বায়ুমণ্ডলের উষ্ণতম স্তরের নাম এক্সোস্ফিয়ার। এক্সোস্ফিয়ার, বায়ুমণ্ডলের উষ্ণতম স্তর এক্সোস্ফিয়ার। এখানে টেম্পারেচার 1200 ডিগ্রি সেলসিয়াসের উপরে চলে যায়। উষ্ণতম স্তরের নাম, বায়ুমণ্ডলের উষ্ণতম স্তর এবং শীতলতম স্তর, দুটোই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরকে ক্ষুব্ধ মণ্ডল বলে? বায়ুমণ্ডলের একেবারে সর্বনিম্ন স্তর, যে স্তরে আমরা বসবাস করি, সেখানে তাকে বলে ক্ষুব্ধ মণ্ডল। এর ট্রপোস্ফিয়ারে আরো এক নাম ক্ষুব্ধ মণ্ডল। কেন বলা হলো? কারণ এই স্তরে ঝড়, বৃষ্টি ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগগুলো ঘটে। এই ঝড়, বৃষ্টি ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগগুলো ঘটার জন্য বায়ুমণ্ডলের এই স্তরকে কি বলে? ক্ষুব্ধ মণ্ডল বলে। নেক্সট, চলো পরের প্রশ্নে দেখি কি আছে। 4 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়? এটার উত্তর হবে আয়োনোস্ফিয়ার। তোমরা জানো প্রত্যেকে এটা, এটার উত্তর হবে আয়োনোস্ফিয়ার। আয়োনোস্ফিয়ার স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়। অ্যাকচুয়ালি এই আয়োনোস্ফিয়ার কিন্তু থার্মোস্ফিয়ারের একটা অংশ।
এই যে থার্মোস্ফিয়ার এই যে স্তর তারই একটা অংশ, বিশেষ অংশ কিন্তু আয়নোস্ফিয়ার। তাহলে উত্তর যথাযথভাবে আয়নোস্ফিয়ার। যদি কেউ ভুল করে থার্মোস্ফিয়ার লিখে দিয়ে আসো তাহলে তারটা কাটবে না, তাহলে আয়নোস্ফিয়ার লেখাটাই ভালো। তাহলে এখানে তোমরা 4টে ছোট প্রশ্ন পেয়ে গেলে। চলো দেখি নেক্সট আর কি কি প্রশ্ন রয়েছে। প্রত্যেকটি প্রশ্ন কিন্তু তোমাদের আসন্ন মাধ্যমিক পরীক্ষার জন্য এবং আসন্ন টেস্ট পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, এবং এই প্রশ্নগুলো কিন্তু মাধ্যমিক পরীক্ষায় একাধিকবার এসছে। তো চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 5। ওজোন স্তরের ঘনত্ব কোন এককে প্রকাশ করা হয়? খুব গুরুত্বপূর্ণ এটা। ওজোন স্তরের ঘনত্ব প্রকাশ করার এককের নাম ডবসন, মনে রেখো। ওজোন স্তরের ঘনত্ব প্রকাশ করার এককের নাম ডবসন, ডবসন। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 6। বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায়? বায়ুমণ্ডলের আবার একই স্তর হবে, এই স্তরের নাম আয়োনোস্ফিয়ার। এই স্তরে মেরুজ্যোতি দেখা যায়। বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায়? আয়োনোস্ফিয়ার। এটিও গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 7। বায়ুমণ্ডলের কোন স্তরে কৃত্রিম উপগ্রহ ও মহাকাশ স্টেশন অবস্থান করে? এটার উত্তর কিন্তু হবে এক্সোস্ফিয়ার। এটার উত্তর কিন্তু হবে এক্সোস্ফিয়ার। বায়ুমণ্ডলের কোন স্তরে কৃত্রিম উপগ্রহ মহাকাশ স্টেশন অবস্থান করে? এক্সোস্ফিয়ার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 8। ওজোন স্তর ধ্বংসের জন্য দায়ী এমন গ্যাসগুলোর নাম লেখো। ওজোন স্তর ধ্বংসের জন্য দায়ী এমন গ্যাসগুলো হচ্ছে প্রথমত সিএফসি, ক্লোরোফ্লোরোকার্বন, ক্লোরোফ্লোরোকার্বন। এছাড়া রয়েছে নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড, এছাড়া রয়েছে নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড, নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড। তার মধ্যে প্রধানত যেটা রয়েছে সেটা হলো NO। প্রধানত এর নাম কি? এর নাম হচ্ছে নাইট্রিক অক্সাইড। এটা মূলত দায়ী, নাইট্রিক অক্সাইড। ঠিক আছে, এছাড়া কি রয়েছে? কার্বন টেট্রাক্লোরাইড, যদিও গ্যাস বলেছে তাহলে এইগুলো না লেখাই ভালো। ট্রাইক্লোরোইথেন, ট্রাইক্লোরোইথেন হ্যালন। তাহলে কার্বন টেট্রাক্লোরাইড আমি পাশে ব্র্যাকেটে লিখে দিচ্ছি। এছাড়া কারা কারা দায়ী? কার্বন টেট্রাক্লোরাইড, ট্রাইক্লোরোইথেন এবং হ্যালন। প্রত্যেকটা জেনে রাখাই ভালো। যদি এমসিকিউ আসলো 4টে দিয়ে বললো কোনটি ওজোন স্তর ধ্বংসের জন্য দায়ী নয়, তখন তো আমাদের সবকটাই জানতে হবে। তাহলে সিএফসি, নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড, মূলত নাইট্রিক অক্সাইড। এছাড়া কার্বন টেট্রাক্লোরাইড, ট্রাইক্লোরোইথেন, হ্যালন, এগুলোও কিন্তু ওজোন স্তর ধ্বংসের জন্য দায়ী। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন কি আছে দেখি। এবার দেখো ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন 9 নম্বরে। গ্রিন হাউস গ্যাসগুলির নাম লেখো। গ্রিন হাউস গ্যাসগুলি কি? গ্রিন হাউস গ্যাসগুলি হচ্ছে, প্রথম যেটা লিখব ফার্স্ট কার্বন ডাই অক্সাইড, প্রথম কার্বন ডাই অক্সাইড। তারপরে নাইট্রাস অক্সাইড, প্রত্যেকটা মুখস্থ রেখো। এখান থেকে এই প্রশ্নটা মূলত এমসিকিউ ফর্মেই বেশি আসে। 4টে যৌগ দিয়ে বললো কোনটি গ্রিন হাউস গ্যাস নয়। নাইট্রাস অক্সাইড, আমি সংকেতগুলোও পাশে লিখে দিচ্ছি। কার্বন ডাই অক্সাইড তো তোমরা জানো, CO2। আচ্ছা, এছাড়া রয়েছে কি? মিথেন। এছাড়া রয়েছে মিথেন, CH4। আর কি রয়েছে? ক্লোরোফ্লোরোকার্বন, CFC, ক্লোরোফ্লোরোকার্বন, ক্লোরোফ্লোরোকার্বন। আর রয়েছে জলীয় বাষ্প, জলীয় বাষ্প। কোয়েশ্চেনটা কেমন আসতে পারে? দেখা গেল তোমাকে একটা প্রশ্ন দিল, নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? অপশন A CO2, অপশন B N2O, অপশন C CH4, অপশন D নাইট্রোজেন। তাহলে সঠিক উত্তর কি হবে? নাইট্রোজেন। নাইট্রোজেন গ্রিন হাউস গ্যাস নয়। ক্লিয়ার? এখানে আরো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রসঙ্গে তোমাদের আমি বলে দিই। প্রশ্ন অনেক সময় আসে, একটি জৈব গ্রিন হাউস গ্যাসের নাম লেখো। একটি জৈব গ্রিন হাউস গ্যাস কিন্তু মিথেন। মিথেন একটি জৈব গ্রিন হাউস গ্যাস। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 10। গ্রিন হাউস প্রভাব সৃষ্টির ক্ষেত্রে কোন গ্যাসের ভূমিকা সব থেকে বেশি? সরাসরি লিখে দিলাম, কার্বন ডাই অক্সাইড গ্যাসের ভূমিকা সব থেকে বেশি, কারণ এর গ্রিন হাউস প্রভাব সৃষ্টি করার ক্ষেত্রে এর প্রভাব হচ্ছে 52%। তাহলে এর একারই প্রভাব 52%, বাকি সবকটা নাইট্রাস অক্সাইড, মিথেন, ক্লোরোফ্লোরোকার্বন, জলীয় বাষ্প সবাই মিলে বাকি
48% ভূমিকা। তাহলে কার্বন ডাইঅক্সাইডের ভূমিকা সব থেকে বেশি। কোয়েশ্চেন নাম্বার 11, কোন তড়িৎচুম্বকীয় তরঙ্গ গ্রিন হাউস প্রভাব সৃষ্টি করে? উত্তর হবে, মনে রেখো এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ইনফ্রারেড তরঙ্গ অর্থাৎ আইআর। ইনফ্রারেড তরঙ্গ আইআর, ইনফ্রারেড ওয়েভ গ্রিন হাউস প্রভাব সৃষ্টি করে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 12, এসআই এককে কোন জ্বালানির তাপন মূল্যের একক লেখ। সঠিকভাবে লিখতে গেলে তাপন মূল্যের একক হচ্ছে কিলোজুল পার কিলোগ্রাম, এটা হচ্ছে সঠিক কথা। কোন কোন বইয়ে তোমরা দেখতে পারবে এখানে লেখা আছে কিলোজুল পার গ্রাম, সেটা না লেখাই ভালো। যেহেতু এসআই একক বলেছে, তাহলে শক্তির এসআই এককে শক্তিকে জুলে লিখবো কিলোজুল, আর কিলোতে প্রকাশ করছি, তাহলে এটা এবার যেহেতু নিচে ভর, আমরা জানি এসআই এককে ভর কত, কেজি, কিলোগ্রাম, তাহলে কিলোজুল পার কিলোগ্রাম এটা লেখাই ভালো। ওকে, 12টা প্রশ্ন অলরেডি তোমাদের উত্তর সহ আলোচনা করে দিলাম। চলো নেক্সট আর কি প্রশ্ন আছে দেখি। চলে এসেছি কোয়েশ্চেন নাম্বার 13, কয়লা, পেট্রোল, ডিজেল, প্রাকৃতিক গ্যাস তাপন মূল্যের ক্রম লেখো। তোমরা ঊর্ধ্বক্রম অধক্রম যে কোনো একটা লিখতে পারো। প্রথমে আমরা একটা জিনিস জেনে নিই, কার কত তাপন মূল্য সেটা তো আমাদের জানতে হবে। প্রাকৃতিক গ্যাসের তাপন মূল্য হচ্ছে, এটা লিখলে তোমরা নিজেরাই বুঝতে পারবে, 52,300 কিলোজুল পার কেজি, প্রত্যেকটা কিলোজুল পার কেজিতে। ডিজেলের কত? ডিজেলের 44,800। পেট্রোলের কত? পেট্রোলের 48,000। আর কয়লার কত? কয়লার হচ্ছে 15,000 থেকে 34,000। তাহলে স্বাভাবিকভাবে ক্রমটা লিখতেই পারি আমরা। ক্রমটা কি হবে? সব থেকে বেশি হবে কার? যার তাপন মূল্য যত বেশি সেটা, তাহলে তাপন মূল্য কার? সেটা উৎকৃষ্ট, তত উৎকৃষ্ট জ্বালানি। প্রাকৃতিক গ্যাস গ্রেটার দেন, তাহলে কি লিখবো? গ্রেটার দেন পেট্রোল, গ্রেটার দেন ডিজেল, গ্রেটার দেন কয়লা। ওকে, হলো? নেক্সট একটা কোয়েশ্চেন নাম্বার 14, কোন শক্তি সূর্য থেকে আসে না? প্রশ্নটা হচ্ছে পারমাণবিক শক্তি। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোন শক্তি সূর্য থেকে আসে না? আমরা জানি সমস্ত শক্তির উৎসই সূর্য, পারমাণবিক শক্তি, এটা জেনে রেখো তোমরা। পারমাণবিক শক্তি কিন্তু সূর্য থেকে আসে না। কোয়েশ্চেন নাম্বার 15, একটি নবীকরণযোগ্য শক্তি উৎসের নাম লেখো, যেটা রিনিউয়েবল, রিনিউ করা যায়, অর্থাৎ বারে বারে ব্যবহার করা যায়। সেটা হচ্ছে, একটা বলেছে, আমি তোমাদের এখানে দুটো তিনটে বলে রাখলাম, তোমাদের যেটা ভালো লাগবে সেটা লিখবে। বায়ু শক্তি, জোয়ার ভাটা শক্তি, ঠিক আছে? বায়ু শক্তি, জোয়ার ভাটা শক্তি এগুলো কিন্তু নবীকরণযোগ্য, অর্থাৎ বারে বারে ব্যবহার করা যায়। কিন্তু তাপ শক্তি এটা কিন্তু নবীকরণযোগ্য নয়। তাহলে বায়ু শক্তি, জোয়ার ভাটা শক্তি এগুলো নবীকরণযোগ্য শক্তি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 16, সৌরকোষে কোন অর্ধপরিবাহী ব্যবহৃত হয়? সৌরকোষে সিলিকন অর্ধপরিবাহী ব্যবহৃত হয়। ঠিক আছে, সৌরকোষে কোন অর্ধপরিবাহী ব্যবহৃত, এটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, সিলিকন। বায়োগ্যাসের প্রধান উপাদান কি? বায়োগ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন, জেনে রেখো তোমরা। এলপিজি গ্যাসের প্রধান উপাদান বিউটেন, এটা তোমাদের আগেও বলেছি, এলপিজি গ্যাসের প্রধান উপাদান বিউটেন। আর সিএনজি গ্যাসের প্রধান উপাদান মিথেন। আর বায়োগ্যাসের প্রধান উপাদান কি? মিথেন। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 18, বায়ুমণ্ডলের কোন স্তরের ঘনত্ব সব থেকে বেশি? বায়ুমণ্ডলের একদম নিচের স্তর, যে স্তরে আমরা বসবাস করি, ট্রপোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ারের ঘনত্ব সব থেকে বেশি। আমরা আসছি 2 নম্বরের প্রশ্নে। 2 নম্বরের প্রথম প্রশ্ন দেখো, ওজোন স্তর ধ্বংসের একটি কারণ ব্যাখ্যা করো। এখানে লেখা আছে পরিষ্কার দেখো, ওজোন স্তর মূলত দুটি কারণে ক্ষয়প্রাপ্ত হয়। এক হচ্ছে সিএফসি যৌগসমূহের কারণে, আর দুই হচ্ছে NO N2O এর কারণে। তাহলে এই দুটো কারণের জন্য ওজোন স্তর মূলত ক্ষয়প্রাপ্ত হয়। এবার যেহেতু একটি কারণ ব্যাখ্যা করতে বলেছে, আমি দুটোর মধ্যে এইটা তোমাদের জন্য সিলেক্ট করেছি, দ্বিতীয়টা, কারণ এটা তুলনাগুলো মনে রাখাটা সহজ। প্রথমটা একটু জটিল আছে। তো আমাদের তো যে কোনো একটা কারণ লিখলেই 2 নম্বরে 2-এ 2 পাওয়া যাবে, তাই আমি সহজটাই লিখবো। দেখো কি লিখছি, এটা কিন্তু প্রত্যেকটা উত্তর কিন্তু খাতায় তোমরা লিখে রাখবে, খাতায় উত্তর লিখে সেগুলো মুখস্থ করবে, রেডি করবে, ঠিক আছে? দেখো, স্ট্র্যাটোস্ফিয়ারের নাইট্রাস অক্সাইড আলোক রাসায়নিক প্রক্রিয়ায় নাইট্রিক অক্সাইডে পরিবর্তিত হয়। এই যে নাইট্রাস অক্সাইড NO আলোক রাসায়নিক প্রক্রিয়ায় নাইট্রিক অক্সাইড NO-তে পরিণত হলো। তারপরে দেখো, এই যে নাইট্রিক অক্সাইডটা সে O3 সঙ্গে বিক্রিয়া করে NO2 তে জারিত হলো,
আর O3 কে কিসে পরিণত করলো O2 তে। তাহলে বোঝা গেল ব্যাপারটা। তাহলে দেখো O3, এই যে O3 সেটা হয়ে গেল কি O2, তাহলে কি হলো, ওজোন স্তরের ক্ষয় হলো, সেই জায়গাটায় ওজোন গ্যাস কমে গেল। তাহলে সেই বায়ুমণ্ডলের সেই স্তরে যদি ওজোন গ্যাস কমে যায়, সেই জায়গায় ছিদ্র তৈরি হলো। বোঝা গেল ব্যাপারটা। তাহলে এইটা হচ্ছে ওজোন স্তর ধ্বংসের একটি কারণ, আমি বুঝিয়ে দিয়েছি। চলো দ্বিতীয় প্রশ্নে যাই। এখানে দেখো 2 নম্বর প্রশ্ন যেটা, ওজোন স্তর ধ্বংসের দুটি ক্ষতিকারক প্রভাব লেখো। 1 নম্বর আমি লিখেছি কতে, পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি ঘটবে, ওজোন স্তর ধ্বংসের জন্য পৃথিবীর উষ্ণতার বৃদ্ধি ঘটবে। 2 নম্বর, চামড়ার ক্যান্সার, সানবার্ন, চোখে ছানি পড়া ইত্যাদি রোগের প্রকোপ বাড়বে। মানে টু দা পয়েন্ট আনসার দেবে, অতিরিক্ত লেখার দরকার নেই। দুটি ক্ষতিকারক প্রভাব লেখো 2 নম্বর, জাস্ট এই দুটো লিখলেই তোমরা 2 নম্বর পেয়ে যাবে। অতিরিক্ত বাড়িয়ে বিরাট বড় করে লেখার কোনো প্রয়োজন নেই। তারপরে কোয়েশ্চেন নাম্বার 3, বিশ্ব উষ্ণায়নের একটি ক্ষতিকারক প্রভাব ও প্রতিকার লেখো। একটি ক্ষতিকারক প্রভাব ও প্রতিকার। ক্ষতিকারক প্রভাব কি লিখেছি, মেরু অঞ্চলে প্রচুর পরিমাণে বরফ গলবে, ফলে সমুদ্রের জলতলের উচ্চতা বেড়ে উপকূলবর্তী শহরগুলি বন্যার প্রকোপে পড়বে। লিখে দেখো সুন্দরভাবে। মেরু অঞ্চলে প্রচুর পরিমাণে এই বিশ্ব উষ্ণায়নের টেম্পারেচার কি হয়, টেম্পারেচার বেড়ে যাচ্ছে। এই টেম্পারেচার বেড়ে যাওয়ার জন্য মেরু অঞ্চলের বরফ গলছে, বরফ গললে কি হবে, সমুদ্রের জলতলের উচ্চতা বাড়ছে, ফলে উপকূলবর্তী যে সমস্ত দেশ শহরগুলো রয়েছে, বিভিন্ন দেশের উপকূলবর্তী শহরগুলো, সেগুলি বন্যার প্রকোপে পড়বে। প্রতিকার কি, এটা কি করে দূর করা যায় এই সমস্যাটা? সমস্যাটা দূর করার অন্যতম উপায় হচ্ছে জীবাশ্ম জ্বালানি যেমন কয়লা, পেট্রোলিয়াম ইত্যাদির ব্যবহার যথাযথ কমিয়ে অপ্রচলিত শক্তি উৎস যেমন সৌরশক্তি, বায়ুশক্তি ইত্যাদির ব্যবহার বাড়াতে হবে। এটা প্রথম এবং প্রধান প্রতিকার বলতে পারি আমরা। অর্থাৎ এই যে কয়লা, পেট্রোলিয়াম থেকে যে গ্রিন হাউস গ্যাসগুলো তৈরি হচ্ছে, তারাই তো এই মূল সমস্যাটা তৈরি করছে, বিশ্ব উষ্ণায়ন। তাহলে সেটা না করে অপ্রচলিত শক্তি উৎসের ব্যবহার বাড়াতে হবে। ওকে, চলো নেক্সট প্রশ্নে যাই আমরা। এবার কোয়েশ্চেন নাম্বার 4, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি, এটা মাধ্যমিক পরীক্ষায় প্রায়ই আসে। স্থিতিশীল উন্নয়ন বলতে কি বোঝো? দেখো, স্থিতিশীল উন্নয়ন অর্থাৎ আমার কাছে কিছু খাবার আছে, সেই খাবারটা আমি এখনই খেয়ে শেষ করে রেখে দিলাম, বিকেলে বা সন্ধ্যের সময় বা রাতে কি খাবো সেই চিন্তাটা করলাম না, সেটা কিন্তু স্থিতিশীল উন্নয়ন নয়। অর্থাৎ বর্তমান প্রজন্মের ব্যবহার করবে এবং ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রেখে ব্যবহার করবে, সেই বিশেষ ব্যবস্থাটাকে স্থিতিশীল উন্নয়ন বলে। তাহলে দেখো, ভবিষ্যৎ প্রজন্মের প্রয়োজন মেটানোর সামর্থ্যের সাথে কোনো আপোষ না করে, তাহলে ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রাখতে হবে, আপোষ না করে বর্তমান প্রজন্মের সম্পূর্ণ প্রয়োজন মেটায় যে উন্নয়ন, তাকে বলে স্থিতিশীল উন্নয়ন। মানব সম্পদকে নিঃশেষ না করে মানব জাতির উন্নয়নের কাজে সুনিয়ন্ত্রিতভাবে, এই যে আমি একটা ঘরের পাখা চালিয়ে দিয়ে চলে গেলাম, ঘরে কেউ থাকলো না, পাখা চলছে, তাহলে সেটা কিন্তু সুনিয়ন্ত্রিতভাবে শক্তির ব্যবহার নয়, এটা অপচয়। তাহলে সুনিয়ন্ত্রিতভাবে সম্পদের আহরণ ও ব্যবহার করাই হলো স্থিতিশীল উন্নয়নের উদ্দেশ্য। সুন্দর করে লেখা আছে, এই লিখলে 2-এ 2 পেতে তোমরা অবশ্যই 2-এ 2 দেবেন স্যাররা, 2-এ 2 পাবে। তো চলো নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 5, কোন জ্বালানির তাপন মূল্য বলতে কি বোঝো? এটা খুব গুরুত্বপূর্ণ। দেখো, 1 গ্রাম পরিমাণ কোনো জ্বালানি অক্সিজেনের সম্পূর্ণ দহনের ফলে যে তাপ উৎপন্ন হয় তাকে বলে জ্বালানি তাপন মূল্য। এটা হচ্ছে সংজ্ঞা। 1 গ্রাম কাঠ পোড়ালাম, যে পরিমাণ তাপ শক্তি অক্সিজেনের সম্পূর্ণভাবে দহন হলো, যে পরিমাণ তাপ শক্তি আমরা পেলাম, তাকেই ওই কাঠের তাপন মূল্য বলে। যেমন এখানে একটা উদাহরণ দেওয়া আছে, দেখো 1 গ্রাম চারকোলকে সম্পূর্ণ দহন করলে 33,000 জুল তাপ শক্তি উৎপন্ন হয়, অর্থাৎ চারকোলের তাপন মূল্য 33,000 জুল পার গ্রাম বা 33 কিলো জুল পার গ্রাম। পরিষ্কার সুন্দর করে লিখে দিয়েছি, এটা খাতায় নোট ডাউন করবে, মুখস্থ করবে। চলো 6 নম্বর প্রশ্ন দেখি আমরা। 6 নম্বর প্রশ্নে আছে জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। স্থিতিশীল উন্নয়ন, জীবাশ্ম জ্বালানি, প্রত্যেকটা প্রশ্ন, এখানে যে কটা প্রশ্ন দিয়েছি আমি প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট। দেখো 1 নম্বর খুব সুন্দর করে লিখেছি, দেখো জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের প্রয়োজনীয়তা 1 নম্বর, জীবাশ্ম জ্বালানির মজুদ সীমিত। পৃথিবীর সীমাবদ্ধ যেহেতু সীমিত, তাহলে পৃথিবীর মধ্যে থাকা জীবাশ্ম জ্বালানির মজুদও সীমিতই হবে। 2, নবীকরণযোগ্য নয়, অর্থাৎ জীবাশ্ম জ্বালানি পুনরায় ব্যবহার করা যায় না। 3, বর্তমানে উদ্বেগজনকভাবে জীবাশ্ম জ্বালানি ব্যবহার করলে অদূর ভবিষ্যতে পৃথিবী শক্তিশূন্য হয়ে যাবে। অর্থাৎ বর্তমানে যদি আমরা জীবাশ্ম জ্বালানির প্রচুর পরিমাণে ব্যবহার করি, যেভাবে ব্যবহার চলছে সেটা যদি চলতে থাকে, তাহলে অদূর ভবিষ্যতে কিন্তু পৃথিবী শক্তিশূন্য হয়ে যাবে। 4, জীবাশ্ম জ্বালানির অধিক ব্যবহারে উৎপন্ন গ্রিন হাউস গ্যাস বিশ্ব উষ্ণায়ন ঘটাবে, যা পৃথিবীর পরিবেশের জন্য উদ্বেগজনক চিন্তার কারণ।
জীবাশ্ম জ্বালানির অধিক ব্যবহার করলে এই যে গ্রিন হাউস গ্যাস প্রচুর পরিমাণে তৈরি হবে, যা পৃথিবীর ভবিষ্যৎ পরিবেশের জন্য কিন্তু ভীষণ চিন্তার ব্যাপার। 5. অপ্রচলিত শক্তির ব্যবহার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধির আগে, অর্থাৎ যতদিন না পর্যন্ত অপ্রচলিত শক্তির ব্যবহার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাচ্ছে, ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিছু পরিমাণ জীবাশ্ম জ্বালানির মজুত রাখা প্রয়োজন। সুন্দর করে লেখা আছে, 2 এ 2 পাবেই, এইভাবে পয়েন্ট করে সুন্দর করে লিখলে। এবং পৌঁছে গেছি আমরা আজকের এই পরিবেশ ভাবনার সাজেশন পর্বের শেষ প্রশ্নে। তাহলে আমি কি দিলাম? আমি খুবই কম প্রশ্ন তোমাদের দিয়েছি। আমি দিয়েছি 18টা অবজেক্টিভ প্রশ্ন আর মাত্র 7টা 2 নম্বরের প্রশ্ন। সৌরশক্তি ব্যবহারের একটি সুবিধা, একটি অসুবিধা। সুবিধা কি লিখেছি? পরিবেশ বান্ধব। সৌরশক্তি ব্যবহারে কোনো পরিবেশ দূষণ হয় না, এটা হচ্ছে সুবিধা। অসুবিধা কি লিখেছি? প্রাথমিক ব্যয় বেশি। সোলার প্যানেল বসাতে প্রাথমিক ব্যয় বেশি হওয়ায় মানুষের মধ্যে এর ব্যবহার করার প্রবণতা এখনো খুব বেশি হয়নি। ওকে, তাহলে সুবিধা অসুবিধা দুটোই লিখে দিলাম। এইভাবে আমাদের আজকের প্রথম চ্যাপ্টারের সাজেশন পর্ব কমপ্লিট হলো। খুব তাড়াতাড়ি তোমরা দ্বিতীয় চ্যাপ্টার যেটা আমাদের রয়েছে গ্যাসের আচরণ, সেই গ্যাসের আচরণ থেকে তোমরা সাজেশন পেয়ে যাবে। তোমরা আমার চ্যানেলটিকে প্রথম থেকে এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, প্রতিটা লাইন সুন্দর করে লিখে নেবে। ওকে, এবং আগের ভিডিওগুলো কেমন লাগছে সেটাও জানিও। এবং অবশ্যই একটা কথা তোমাদের বলি, সেটা হচ্ছে আমাকে উৎসাহ দেওয়ার জন্য এবং প্রতি মুহূর্তে তোমাদের জন্য যাতে আরো বেটার ভিডিও বানাতে পারি, তোমাদের জন্য পরিশ্রম করতে পারি, তার জন্য আমাকে উৎসাহ দেওয়ার জন্য আমার চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং লাইক কমেন্ট করো। তো তোমরা ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, পড়াশোনাটা চালিয়ে যাও, পরিশ্রমের কোনো বিকল্প নেই, তোমাদের সফলতা আসবেই। ভীষণ সুস্থ থেকো, ভালো থেকো, খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ।